হ্যাঁ গো, 2 দিন পর পর তুমি কোথায় চলে যাও বলো তো? আমাকে সবার প্রশ্নের উত্তর দিতে হয়। দেখো গিন্নি, কে কি বললো এইসব তোমার কানে নেওয়া মোটেও উচিত না। তাছাড়া তোমাকে তো অনেকবার বলেছি ব্যবসার কাজে আমাকে প্রত্যেক সপ্তাহে একবার করে শহরে যেতে হয়। ও বাবা বাবা, আমিও তোমার সাথে যাব বাবা। মারে, ওখানে তো আমি বেড়াতে যাই না, কাজ করতে যাই। কাজগুলো একটু ভালো করে গুছিয়ে নি, তারপরেই তোকে নিয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে আসার সময় আমার জন্য একটা নতুন পুতুল কিনে নিয়ে আসবে, কেমন? আচ্ছা মারে, তোর জন্য একটা নতুন পুতুল কিনে নিয়ে আসবো। কি যে রাজকার্য করতে যাও সে তুমিই ভালো জানো। আহা, রাগ করছো কেন? যাই হোক, তোমরা কিন্তু সাবধানে থেকো। আসি রে মা। এই বলে মৃণাল বাড়ি থেকে রওনা হলো। এতগুলো দিন হয়ে গেল, লোকটা আজও আসলো না। এই বাড়িতে একা একা থাকতে আমার যে কত সমস্যা হয়, লোকটা তো বুঝতেই চায় না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই দেখো, আমি চলে এসেছি। এই তো, এই তো ওনার কণ্ঠ। দেখি তো বাইরে গিয়ে। এই বলে নীলা দৌড়ে উঠানে আসতেই মৃণালকে দেখে খুশি হয়ে বলল, এতদিনে তোমার আসার সময় হলো বুঝি? আমি তো ভাবলাম এবার আর আসবেই না। কি যে বলো গিন্নি, তোমাকে রেখে বেশি দিন আমি থাকতে পারি নাকি? এইবার বলো তো, এতদিন দেরি কেন হলো? এতদিন আসোনি কেন তুমি? আরে গিন্নি, কি আর বলবো, চাকরি থেকে তো ছুটিই পাচ্ছিলাম না। তাই তো বলি বারবার, আমাকেও শহরে নিয়ে চলো। যা দিনকাল পড়েছে, একা একা থাকতে আমার ভীষণ ভয় করে। হ্যাঁ গো গিন্নি, সেই ব্যবস্থাই তো করছি। মালিককে বলেছি, দেখি কিছু হয় নাকি। সত্যি বলছো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। এবার যাও তো দেখি, আমার জন্য রান্না বান্না করো। খিদেতে পেটটা বোধহয় ফেটেই যাবে। না মানে? মানে করছো কেন? ও, বুঝেছি, হাতে টাকা নেই তাই তো। মৃণালের কথায় নীলা হাসতে হাসতে বলল, হ্যাঁ গো, তুমি যে কি করে আমার মনের কথা বুঝে ফেলো তা দেখলে সত্যি অবাক হই। নীলার কথা শুনে মৃণাল মনে মনে ভাবলো, দুটো সংসার চালানো কি আর মুখের কথা? আর এই বউয়ের কাছে আসলেই শুধু টাকা আর টাকা। কেন যে একে বিয়ে করলাম? কি হলো, চুপ করে রইলে যে? আরে না না, আমি এক্ষুনি তোমার জন্য বাজার করে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি রান্নাটা চাপাও দেখি, না হলে কিন্তু আমি খিদেতে এবার মরেই যাব। অন্যদিকে মিতাদের বাড়িতেই তাদের এক প্রতিবেশী এসে বলল, ওই গো মিতাদি, আরে রীতা বৌদি যে, এসো এসো, ভিতরে এসো। না গো, ভিতরে যাব না, তোমার দাদা আসবে বাড়িতে, অনেক কাজ পড়ে আছে। তা মৃণাল দাকে কোথাও দেখছি না যে। হ্যাঁ গো, উনি তো বাড়িতে নেই, গতকাল ব্যবসার কাজে শহরে গেছে। সত্যি বাপু, বউ মেয়ে রেখে লোকটা যে সপ্তাহে সপ্তাহে কোথায় যায়। বললাম তো ব্যবসার কাজে শহরে গেছে। সে তুমি যাই বলো বৌদি, পুরুষ মানুষের কথা তো আর বলা যায় না। যাকগে, আমি কিছু বলবো না বাপু, শেষে আমে দুধে মিশে যাবে, আমি আটি গড়াগড়ি খাবো। দেখো রীতা বৌদি, তুমি আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলবে না, উনি অনেক ভালো মানুষ। মিতার কথা শুনে রীতা বাঁকা হাসি দিয়ে বলল, ওটাই তো ভয় গো বৌদি, ভালো হলেই ভালো। যাকগে বাপু, আমি আসি, আমার বর তো আর বাইরে যায়নি, সময় মতো খেতে না দিলে শেষে আবার বকাবকি করবে। রীতা সেখান থেকে চলে গেল। আর মিতা রীতার কথায় কষ্ট পেয়ে কাঁদতে লাগলো। ও মামা, তুমি কাঁদছো কেন? কই রে মা, কাঁদছি না, আসলে চোখে কি যেন একটা পড়েছে। মিথ্যে কথা বলো না মা, আমি তো বড় হয়েছি, এইবার বাবা আসুক, আমি দড়ি দিয়ে বাবাকে বেঁধে রাখবো, যাতে কোথাও যেতে না পারে। হ্যাঁ রে মা, তাই করব, লক্ষ্মী মেয়ে আমার। এবার বলো তো, কতদিনের জন্য এসেছো? বেশি দিন না গো, এই তো 5 দিন মতো আছি। কত করে বললাম আমায় শহরে নিয়ে চলো, তুমি তো কানেই তুলছো না। আহা, বললেই কি হয় নাকি? তাছাড়া আমি যা আয় করি তাতে কয় টাকাই বা আসে জানো? শহরে দুজন থাকতে গেলে কত টাকা খরচা হয়। ওসব আমি জানি না বাপু, আমারও তো শহর দেখতে ইচ্ছে হয় নাকি। বেশ তো, নিয়ে যাব।
তার আগে আমায় একটা ছেলে দাও দেখি। আমি কিন্তু বলে দিচ্ছি গিন্নি, আমার কিন্তু ছেলে সন্তানই চাই। ধুর, আবার সেসব শুরু করলে কেন? কেন গো, আমার যদি মেয়ে হয় তাহলে কি তুমি আমায় রাখবে না? ছি ছি গিন্নি, এ আবার কোন অলক্ষণে কথা? মৃণাল আর নীলা যখন কথা বলছিল তখনই তাদের প্রতিবেশী মিঠুন এসে বলল, আরে মৃণাল যে, এই কতদিন পরে দেখলাম। তা কেমন আছো দাদা? ভালোই আছি। তা তোমরা কেমন আছো? এই তো আছি ভালোই। তা তোমার ব্যাপারটা কি বলো দেখি। এই 2 দিন পর পর এরকম লাপাতা হয়ে যাও। না মানে চাকরির কারণে যেতে হয় আর কি। ও, আমি তো ভাবলাম দূর দেশে বোধ হয় আর একটা বিয়ে করেছো। মিঠুনের কথা শুনে মৃণাল কিছুটা ঘাবড়ে গেল। দেখুন দাদা, আপনি আমাকে নিজের বোনের মতো মানেন, এটা ঠিক আছে। তাই বলে আমার স্বামীকে নিয়ে যা নয় তাই বলবেন, সেটা কিন্তু আমি মেনে নেব না। তুমি শুধু শুধু রাগ করছো কেন? আমি তো আমার জামাই বাবুকে নিয়ে একটু ঠাট্টা করতেই পারি। কি বলো মৃণালদা? না মানে হয়েছে হয়েছে, তোমাকে আর লজ্জা পেতে হবে না। তাছাড়া 2টো বিয়ে কি আর কম জ্বালা নাকি? তোমার মতো এমন বোকাশোকা মানুষ 2টো বিয়ের ঝক্কি পোহাতে পারবে না। এই চলি গো। এই বলে মিঠুন সেখান থেকে চলে গেল। তখন মৃণাল আমতা আমতা করে বলল, ইয়ে মানে, আচ্ছা গিন্নি, ধরো আমি যদি সত্যি সত্যি 2টো বিয়ে করি? মৃণালের কথায় নীলা রেগে গিয়ে বলল, কি কি বললে তুমি? তুমি আর একটা বিয়ে করবে? তোমার এত বড় সাহস! দেখলে তো কেমন বোকা বানালাম। আহা, তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে কে করবে আর একটা বিয়ে? আমি তো একটু মস্করা করছিলাম। দেখো, এমন মস্করা ভুলেও করবে না আমার সাথে। এভাবেই কেটে গেল আরো 5 দিন। আহা, আমি তো বলেছি পরের সপ্তাহে আমি আবার আসব। সে তো তুমি প্রতিবারই বলো, কিন্তু সেই যে যাও আর তোমার আসার সময় হয় না। আহা, বোঝো না কেন? ছুটি না পেলে কি করে আসব? হয়েছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। যেতে যখন হবেই তাড়াতাড়ি যাও। আচ্ছা গিন্নি, তাহলে আমি চললাম। তুমি সাবধানে থেকো। এই বলে মৃণাল তার বড় বউয়ের বাড়ির পথে রওনা হলো। আরে, তুমি এসে গেছো? এসো এসো, ভিতরে এসো। আমি এক্ষুনি তোমার জন্য শরবত করে আনছি। এই দেখো, তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। আরে, এসব আবার কেন আনলে? আমার কি শাড়ির অভাব নাকি? শুধু শুধু টাকা খরচ করলে কেন? সংসারে কি আর কম খরচ হয়? কি যে বলো না গিন্নি, বউয়ের জন্য কিনবো না তো কার জন্য কিনবো বলো? হয়েছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি। কি গো, তোমার জন্য খাবার আনলে না? মানে? ও, বুঝেছি, চাল ফুরিয়েছে তাই না? আগে কেন বলনি? তোমাকে কিছু টাকা দিয়ে রাখছি, এই টাকা নিয়ে তুমি তোমার বাজারগুলো করে নিও। ওগো, আমার টাকা লাগবে না। এই যে 2 দিন পর পর শহরে যাও, এতে কি কম টাকা লাগে? আমার মনে হয় তোমার আর শহরে গিয়ে কাজ নেই। এইখানে ব্যবসাটা ভালো করে করো দেখি। গিন্নি, ওসব ব্যবসার মারপ্যাচ তুমি বুঝবে না। শহরে কি আর আমি শুধু শুধু যাই বলো? ওসব আমি শুনবো না। লোকে মন্দ কথা বলে। কে মন্দ কথা বলে শুনি? ওসব আমি মুখেও আনতে পারবো না গো। যা মুখে আনতে পারবে না তা বিশ্বাস করো কেন? ধুর, ভালো লাগে না। বাড়িতে এলেই শুধু ঘ্যান ঘ্যান। আমি কালই শহরে চলে যাব। ওগো, তুমি আমায় ক্ষমা করে দাও, তবুও তুমি যেও না। বেশ, কাল যাব না। তবে তুমি যদি আমায় শহরে যেতে বারণ করো, তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরবো না, এই আমি বলে দিলাম। কিছুদিন যেতে না যেতেই আবার একদিন সকালে মৃণাল তাকে বলল, বেশ কিছুদিন তো থাকলাম, এবার আমাকে শহরে যেতেই হবে। ওগো, না গেলে হয় না? দেখো গিন্নি, রোজ রোজ এই এক কথা আমার ভালো লাগে না। তোমাদেরকে ছেড়ে যেতে কি আমার ইচ্ছা হয় বলো? কিন্তু টাকা না হলে সংসার চলবে কি করে বলো? বাবা, ও বাবা, তুমি যেও না বাবা। তুমি গেলে আমার একদম ভালো লাগে না। আহা মা, কাঁদিস না তো যাওয়ার সময়। এমন করতে নেই। চললাম গো গিন্নি। এই বলে মৃণাল আবারও তার ছোট বউয়ের বাড়ির দিকে রওনা হলো। পথেই হঠাৎ তার এক প্রতিবেশী তাকে দেখে ফেললো। আরে, এটা মৃণাল দা না? এই গ্রামে কি করছে? না,
ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। এ কথা বলেই সজীব চুপি চুপি মৃণালের পিছন পিছন যেতে লাগলো। এরপর নীলার বাড়ির জানালা দিয়ে ভেতরটা দেখতে লাগলো। আরে তুমি এসেছো, আমি ভাবলাম এবার তুমি আসবেই না। আরে আসবো না কেন, এটা তো আমারই বাড়ি। নীলা আর মৃণালের কথা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা সজীব অনেক অবাক হয়ে গেল। তাই মনে মনে সে বলল, এ কি, এটা আমি কি দেখছি? তার মানে মৃণাল দুটো বিয়ে করেছে? না না না, এটা মিতা বৌদিকে জানাতেই হবে। আজ আমি গ্রামে ফিরে তাকে সব জানাবো। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই বলে সজীব সেখান থেকে চলে গেল। পরদিন সকালে মিতাদের বাড়িতে গিয়ে সব খুলে বলল মিতাকে। মিতা রেগে গিয়ে বলল, না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী এমন অন্যায় করতেই পারে না। বিশ্বাস করুন বৌদি, আমি যা বলছি সব সত্যি। বিশ্বাস না হলে আমার সাথে চলুন, তাহলে নিজের চোখে দেখতে পাবেন। না না না, আপনি মিথ্যা বলছেন, এটা কখনোই হতে পারে না। ও মামা, সজীব কাকা যখন বলছে চলোই না, আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ বৌদি, চলুন আমার সঙ্গে, তাহলেই আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। বেশ, আপনি যখন বলছেন তখন আমি যাব। এ কথা বলেই মিতা তার মেয়েকে সঙ্গে করে সজীবের সাথে যেতে লাগলো। আর সেখানে গিয়ে সবটা দেখে কষ্টে আর নিজেকে সামলাতে পারলো না। মৃণাল ওদেরকে দেখে অবাক হয়ে বলল, এ কি, তো তোমরা তোমরা এখানে? কেন আসতে পারি না? এটাই বোধহয় তোমার ব্যবসার জায়গা, এটাই বোধহয় তোমার শহর। মিতাকে দেখে নীলা অবাক হয়ে বলল, এটা কারা? এই মহিলা তোমার উপরে চেঁচাচ্ছে কেন গো? কিছু বলছো না যে? বলো, কিছু বলো। অপরাধীর অপরাধ ধরা পড়ে গেলে কি বা করার থাকে? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো, কথা বলো না কেন? ওনাকে বলো আমরা কারা। ইয়ে মানে গিন্নি, আসলে কি গিন্নি গিন্নি করছো? এরা কারা? আমাকে শুনতেই হবে। বলো না, এনারা কারা? আপনি শুনবেন। আমি কে? আমি আমি আপনার স্বামীর প্রথম স্ত্রী, আর এই হলো ওনার মেয়ে। মিতার মুখে একথা শুনে নীলা অনেক রেগে গেল আর বলল, কি যাতা বলছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই মেয়ে, বের হও, বের হও বলছি। এ কথা বলাতেই মৃণাল অনেকটা রেগে যায়। খবরদার, আমার মেয়ের নামে একটাও খারাপ কথা তুমি বলবে না। কি? তোমার মেয়ে? মানে ওই মহিলা তাহলে সত্যি কথা বলছে? ছি 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 ছি, তুমি এতটা নীচ। এতকাল সবাই আমাকে বোঝাতে চেয়েছে তুমি খারাপ, অথচ আমি তোমাকে কখনোই অবিশ্বাস করিনি। আর আজ তুমি এই তার প্রতিদান দিলে। ঠিকই তো, তুমি আমাদের উপরও কম অবিচার করনি। কি এমন অপূর্ণ রেখেছি আমরা যে তোমাকে আর একটা বিয়ে করতে হলো? মিতার কথায় এবার নিজের ভুল বুঝতে পেরে মৃণাল বলতে লাগলো, আমায় ক্ষমা করে দাও গিন্নি। একটা ছেলের লোভে আমি ভুল করেছি। একটা ছেলে সন্তানের জন্য আমি আরেকটা বিয়ে করেছি। ছি 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 ছি, এসব বলতে তোমার লজ্জা হলো না? বেশ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো তোমার সংসারে। নীলার মুখে এ কথা শুনে মৃণাল বলল, গিন্নি, তুমি যেও না, আমি তোমায় অনেক ভালোবাসি গিন্নি। বেশ, তাহলে আমি যাচ্ছি। চল মা, শুনলি না? তোর বাবা মেয়ে সন্তান চায় না। চল মা, আমার সঙ্গে চল। মিতার কথা শুনে মৃণাল এবার বলল, আমায় তুমি ক্ষমা করে দাও গিন্নি, তোমরা দুজনেই আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদেরকে ছাড়া আমি বাঁচবো না। ক্ষমা করে দাও আমায়। আচ্ছা, আমরা কি সবাই একসাথে থাকতে পারি না? মৃণালকে নিজের ভুল বুঝতে দেখে মিতা ও নীলা দুজনেরই অনেক মায়া হলো। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তখন আমি তোমায় ক্ষমা করলাম। তবে আমি থাকবো না। তুমি তোমার ছোট বউয়ের সাথেই সুখে থেকো। না না দিদি, এই সংসার তোমার, তোমার অধিকার সবচেয়ে বেশি। আচ্ছা দিদি, আমরা কি একসাথে থাকতে পারি না? এ কথা শুনে মিতার অনেকটা মায়া হলো। বেশ, তোমরা যখন চাইছো তাই হবে। কি মজা, কি মজা! এখন আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা, আমরা সবাই একসাথে থাকবো। এরপর মৃণাল তার দুই বউ ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।
মণিপুর রাজ্যের রাজার রুহি নামে এক রাজকন্যা ছিল। সে ছিল যেমন বদরাগী তেমনি অহংকারী। এই কারণে অনেক বয়স হয়ে গেলেও রাজকন্যা রুহির বিয়ে হচ্ছিল না। তাকে যতই রাজাদের রাজপুত্র ছেলে দেখানো হোক না কেন, সে দাঁত মুখ খিচিয়ে তাদের অবজ্ঞা অপমান করে পাঠিয়ে দিত। রাজকন্যা রুহির এই আচরণ নিয়ে রাজা ও রানী বেশ চিন্তিত ছিল। তুমি কি রুহিকে একটুও বোঝাতে পারো না? ওর বয়স হয়েছে, এমন করে চললে কি করে হবে বলো রানী? এখন বিয়ে না দিলে কি হবে ভেবে দেখেছো? আমি ওকে অনেক বোঝাই, কিন্তু কিছুতেই কিছু হয় না মহারাজ। আপনার মেয়ে এমনই বদরাগী আর অহংকারী যে ওর সাথে কেউই পেরে ওঠে না। যত দাস দাসী ওকে বোঝাতেই যাক না কেন, সবাইকে অপমান করে তাড়িয়ে দেয় মহারাজ। এই কত রাজা রাজপুত্রকে অপমান করলো, কত রাজ্যের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলো। এমন চলতে থাকলে তো আমাকে সব রাজ্যের রোষানলে পড়তে হবে। আর সবার সাথে যদি আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কেমন ভাবে চলবে বলতে পারো? আমি কি বলবো বলুন, আমরা তো চেষ্টায় কম রাখিনি। একবার যদি ওর ভেতর থেকে অহংকারটা দূর করা যেত, তবে সব সমস্যার সমাধান হয়ে যেত। তা তুমি ঠিক বলেছো, কিন্তু রুহির ভিতর থেকে এই অহংকারটা কিভাবে দূর করতে পারি, কিছুই তো মাথায় ঢুকছে না। মহারাজ, আমিও তো সেই চিন্তায় ব্যাকুল হয়ে আছি। মেয়েটা যেন দিনের পর দিন বাজে অভ্যাস বদরাগ বেড়েই যাচ্ছে। কোনো রকম ভাবে কমানোর কোনো উপায় তো দেখছি না। এখন কি করা যাবে মহারাজ? কি করা যাবে সেটাই তো ভাবছি। এই মেয়ের অহংকার আর বদরাগ যদি না যায়, তাহলে ওকে আমরা কোথাও বিয়ে দিতে পারবো না। এইভাবে যে ওর বয়সটা বেড়েই যাচ্ছে, আর সব রাজ্যের রাজা রাজপুত্রদেরকে যদি এইভাবে অপমান করে, তাহলে আমি তাদের সাথে পরবর্তীতে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবো না রানী। তা ঠিক বলেছেন আপনি। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আবার রুহিকে বোঝানোর চেষ্টা করব। দেখি কোনো উপায় পাই কি না। রানী, তুমি তোমার মেয়েকে ভালো করে বোঝাও। কিছুদিনের মধ্যেই কয়েকটা দেশের রাজপুত্র এবং রাজা আসছে তোমার মেয়েকে দেখতে। তাদের সামনে যেন কোনো অপমানজনক কাজ না করে। তা না হলে আমি কিন্তু সেই সব দেশের বা রাজ্যের রাজপুত্র রাজাদের সামনে মুখ দেখাতে পারবো না। তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও, এর মধ্যে যেন কোনো না কোনো একজনকে ঠিকঠাক পছন্দ করে নেয়। কিন্তু মহারাজ, ও যদি কাউকেই পছন্দ না করে, তখন কি হবে? আগে তো যাও, মেয়েকে ভালো করে বোঝাও, তারপর বাকিটা দেখা যাবে। রাজকন্যা, মহারানী আপনার সাথে দেখা করতে চাইছে। মাকে বলে দাও আমি ব্যস্ত আছি, পরে আমাদের কথা হবে। অপরাধ নেবেন না রাজকুমারী, রানীমা বলেছেন এটা খুবই জরুরি। তাই যদি দয়া করে ওনার সাথে দেখা করতেন, তাহলে খুব ভালো হতো। তোমাকে না বললাম আমি এখন ব্যস্ত আছি, তাও কেন আমাকে জোর করছো? তোমার মতো দাসীদের দিনের পর দিন সাহস বেড়েই যাচ্ছে। আমার মুখের উপরে কথা বলো তোমরা। এই রকম যদি চলে, তাহলে বাবাকে দিয়ে তোমাদেরকে কাজ থেকে বিতাড়িত করব আমি। কথাটা মনে রেখো। কিন্তু রাজকন্যা, মহারানী অবশ্যই আপনার সাথে দেখা করার আদেশ দিয়েছেন। এতে যদি আমার কাজ চলে যায়, যাক, আপনার আগে আমরা মহারানীকে সম্মান করি। মহারানীর কথা আমাদের কাছে সব থেকে আগে। ঠিক আছে, যাও, মাকে পাঠিয়ে দাও। এরপর দাসী সেখান থেকে চলে যায়। আর একটু পরে মহারানী রাজকন্যা রুহির কাছে আসে। রানী তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো রুহি? তুমি নিশ্চয়ই এটা জিজ্ঞাসা করতে আমার কাছে আসোনি মা। এ কেমন করে কথা বলছো রুহি? মায়ের সাথে কেউ এমন করে কথা বলে? শোনো, আমি তোমাকে যে কথা বলার জন্য এখানে এসেছি। তোমার বাবার আদেশ, সামনের সপ্তাহে 5টা দেশের রাজপুত্র তোমাকে দেখতে আসবে। আর তাদের মধ্যেই তোমাকে কারো না কাউকে পছন্দ করতে হবে। আর তুমি যদি কাউকেই পছন্দ না করো,
তাহলে তোমার পিতা অনেক রাগান্বিত হবে। এইবার তুমি ভেবে দেখো তুমি বিয়ে করতে চাও কিনা। না মা, আমার কাউকেই পছন্দ নয়। যতই উন্নত মানের দেশের রাজপুত্রই আসুক না কেন, আমার কাউকেই ভালো লাগবে না। আর আমাকে এসব বিষয়ে একদম জোর করো না মাতা। আমি বিয়ে করতে চাই না। আমি এখন বিয়ে করব না। কোথাকার না কোথাকার রাজপুত্র আমাকে কেমন রাখতে পারবে তার কোনো ঠিক নেই। আর আমি যে কোনো রাজপুত্রের হাত ধরে তো যেতে পারি না মা। আমারও তো একটা সম্মান আছে। আমার যখন যে রাজপুত্রকে দেখে মনে ধরবে, আমি তখনই তাকে বিয়ের প্রস্তাব দেব। কি বলছো রুহি? কখন তোমার কাকে ভালো লাগবে সেই অপেক্ষা করলে তো আমাদের হবে না রুহি। তোমার বয়স দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তোমার পিতা তোমাকে নিয়ে অনেক চিন্তিত। তুমি তোমার পিতার কথা ভাবো একটু। না মা, আমি কারোর কথা ভাবতে পারবো না। আগে আমি নিজের কথা ভাববো। আর আমি যে কথা বলেছি এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমাকে একটুও জোর করো না। যাও মা, তুমি এখান থেকে যাও। রাজকুমারীর কথা শুনে রানী মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। কি হলো? কি বললো রুহি? না, কিছুই হলো না। এত বোঝানোর পরেও আপনার মেয়ে কোনো রাজপুত্রকেই দেখতেই রাজি হলো না। আপনার মেয়ে একথা জানিয়েছে যে যখন তার যে রাজপুত্রকে দেখে মনে ধরবে তখন সে তাকেই বিয়ের প্রস্তাব দেবে। আমি বুঝতে পারছি এভাবে হবে না। রাজকুমারীর অহংকার অন্যভাবে ভাঙতে হবে। আপনি কি করতে চাচ্ছেন মহারাজ? রাজকুমারী রুহিকে বনবাসে পাঠাতে হবে। সেখানে সে একা থাকবে। আমাদের কোনো সাহায্য পাবে না সে। নিজের কাজ নিজেকে করতে হবে। নিজের খাবারও নিজেকে জোগাড় করতে হবে। তখন তার অহংকার ঠিকই ভাঙবে। কি বলছেন মহারাজ? আমাদের মেয়ে বনবাসে থাকবে? আমাদের রাজকন্যা বনবাসে থাকলে লোকে কি বলবে? আমাদের মান সম্মানের কি হবে মহারাজ? এমনিতেই ওর আচরণে মান সম্মান যেতে আর কিছুই বাকি নেই। নতুন করে আর কি হবে? এই কাজ ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো আর পথ নেই রানী। মহারাজের জয় হোক। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ সেনাপতি, তোমাকে একটা কাজ করতে হবে। আমি রাজকুমারীকে বনবাসে পাঠাতে যাচ্ছি। তুমি লোক পাঠিয়ে আজ বনের ভিতরে একটা ছোট্ট ঘর বানিয়ে আসবে। আর বাদবাকি যত কাজ আছে তার সবই আজকেই করে আসবে, যেন কাল রাজকুমারী ওই বনে গিয়ে থাকতে পারে। ঠিক আছে মহারাজ, আমি এখনই লোক নিয়ে ওই বনে যাচ্ছি, যেমন আপনার আদেশ। এ এ কি শুনছি বাবা? আপনি আপনি আমাকে বনবাসে পাঠাবেন? তুমি একদম ঠিকই শুনেছো রাজকুমারী। আমি তোমাকে কাল সকালে বনবাসে পাঠাচ্ছি। তোমার এই অভদ্র আচরণ আমি আর মেনে নিতে পারছি না। কিন্তু আমার দোষ কি? আমি কি করেছি? কেন আমাকে বনবাসে পাঠানো হচ্ছে? তুমি তোমার দোষ দেখতে পাচ্ছ না? তুমি অনেক রাজা রাজপুত্রকে অপমান করেছো। তাদের সবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। তোমার এই অহংকার আর বদরাগের কারণে কেউ তোমাকে বিয়েও করতে চায় না। সব রাজপুত্র তোমার ব্যবহার দেখে ফিরে যায়। বাবা, আমি আর বদরাগ দেখাবো না বাবা। আর অহংকারী হব না। আমাকে তুমি বনবাসে পাঠিও না বাবা। আমি আমার সিদ্ধান্ত বলে দিয়েছি। ইতিমধ্যে সেনাপতি লোক নিয়ে ওই বনে চলে গেছে। তারা তোমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেবে। আর কাল সকালে তোমাকে নিয়ে বনে রেখে আসা হবে। যেদিন তোমার অহংকার আর বদরাগ চলে যাবে, সেদিন তুমি আবার এই রাজপ্রাসাদে ফিরে আসতে পারবে।
পরের দিন সকালে রাজকুমারী রুহিকে সেই বনের ভিতরের ঘরটাতে রেখে আসা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজকুমারী কিছুই খায়নি, শুধু কেঁদেই চলেছে। বিকালে সে কান্না বন্ধ করে ঘরের আশপাশটা দেখতে লাগলো। কেন যে এমন অহংকারী হলাম? আজ এত সুন্দর রাজপ্রাসাদ থাকতেও আমার এই বনের কুঁড়ে ঘরে এসে থাকতে হয়। হায় রে আমার ভাগ্য! আমি কেন এমনটা করেছি? আমার তো আগে বোঝা উচিত ছিল যে আমার অহংকারে বাবা অসন্তুষ্ট হয়ে আছে। আমি কেন মায়ের কথা তখন শুনিনি? মায়ের কথা যদি শুনতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। আমি কিভাবে থাকবো এখানে? আমি তো ভেবেই পাচ্ছি না, এই ঘন জঙ্গলে আমি একা কিভাবে থাকবো। হে বিধাতা, আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দাও। আমি আর অহংকার বদরাগ দেখাবো না। আমাকে মাফ করে দাও বিধাতা। রাজকুমারী রুহি যখন এই সব কথা একা একা বলছিল, ঠিক তখনই আড়াল থেকে রাজকুমারীকে দেখে ফেলে দুষ্টু জাদুকর হিরিং। আর রাজকুমারীকে তার খুব পছন্দ হয়। বাহ, কি সুন্দর মেয়ে! এই মেয়েটা যদি আমার বউ হতো তাহলে কি যে ভালো হতো। কিন্তু আমাকে তো অনেক কুৎসিত দেখতে। এই মেয়েটা কি আমাকে পছন্দ করবে? কিন্তু না, এই মেয়েটাকেই আমি বিয়ে করতে চাই। ওকে আমার মনে ধরেছে, আর ওকেই আমি বিয়ে করব। ওকে তো আমাকে যেভাবে হোক পটাতেই হবে, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। আচ্ছা, মাথায় একটা বুদ্ধি এসেছে। জাদু করে আমি আমার রূপটাকে পাল্টে মেয়েটার কাছে যাব, তাতে সে নিশ্চয়ই আমাকে পছন্দ করবে। এরপর দুষ্টু জাদুকর হিরিং জাদু দিয়ে নিজের রূপ পাল্টে ফেললো আর এক সুদর্শন রাজপুত্র হয়ে গেল। এই যে রূপবতী, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে কি তোমার পছন্দ হয়? আমি কিন্তু উপনগরের রাজার একমাত্র রাজপুত্র। আমাকে নিশ্চয়ই তোমাকে পছন্দ হবে। তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমি আমার পিতাকে বিয়ের কথা জানাতে পারি। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? আমাকে তো দেখতে সুন্দর, পছন্দ হয় না আমায়? কোন দিক থেকে কম আছে আমার? এমন অনেক রাজা রাজপুত্র আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি কাউকেই হ্যাঁ বলিনি। আর কোথায় তুমি? রাজকুমারী রুহির কথা শুনে ভীষণ রেগে যায় জাদুকর হিরিং। মুহূর্তে সে নিজের রূপ পাল্টে আগের রূপে ফিরে যায়। জাদুকরকে এই ভয়ঙ্কর রূপে দেখে অনেক ভয় পেয়ে যায় রুহি। আমাকে এত বড় অপমান! এত সুন্দর রূপ নিয়ে আসার পরেও আমাকে পছন্দ করলি না? দেখ তবে আমি কি করতে পারি। এই বলে হিরিং গাছ বানিয়ে ওখানে রেখে যায় আর রাজকুমারী রুহিকে গোলাপ বানিয়ে সাথে করে নিয়ে ভ্যানিশ হয়ে যায়। সবই তো শুনলে রাজপুত্র, আমি আমার রাজকন্যাকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। আসলে এত অপমান আমি আর নিতে পারছিলাম না। ওর অহংকার আর যে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না পুত্র। আমি আমার মেয়েকে এমন কঠিন শাস্তি দিতে বাধ্য হয়েছি। আমি একটাবার রাজকুমারীর সাথে দেখা করতে চাই মহারাজ। আমার বিশ্বাস আমি ওনার অহংকার আর বদরাগ দূর করতে পারবো। আমাকে একটাবার সুযোগ দিন মহারাজ। কিন্তু তোমাকে কিভাবে সুযোগ দেব পুত্র? আমার মেয়ের অহংকার যে খুব বেশি। আমার মেয়ে তোমাকে পছন্দ করবে না। তার এই বদরাগের জন্য তো তাকে আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার মেয়ে এখন বনবাসে আছে। কেমন আছে, কি করছে, কি খাচ্ছে কিছুই জানি না। তাও পিতা হয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আপনি এসব নিয়ে একদম ভাববেন না মহারাজ। আমি নিশ্চয়ই পারবো আপনার মেয়ের জেদ এবং অহংকারটাকে ভাঙিয়ে দিতে। আর আমি যদি ওর জেদ অহংকার ভেঙে দিতে পারি তাহলে কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করে আমার রাজ্যে নিয়ে যাব। ঠিক আছে পুত্র, তুমি যদি আমার মেয়েকে সঠিক পথে আনতে পারো তাহলে আমি কথা দিলাম আমার মেয়ের সাথে
তোমার বিয়ের ব্যবস্থা করব। ঠিক এই সময়ে সেনাপতি হাঁপাতে হাঁপাতে এসে ঢোকে আর মহারাজকে বলে, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারী রুহিকে কোথাও পাওয়া যাচ্ছে না জঙ্গলে। আশেপাশে লোকজনের মুখ থেকে শুনলাম হিরিং নামের একজন দুষ্ট জাদুকর আছে। সবাই বলা বলি করছে যে রাজকুমারীকে হয়তো ওই জাদুকর বন্দি করে নিয়ে গেছে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এখন কি হবে? আমি আমার মেয়েকে কিভাবে পাবো সেনাপতি? যত সৈন্য লাগে নিয়ে যাও, আমি আমার মেয়েকে যেভাবেই হোক ফেরত পেতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমি যতটুকু জানি ওই জাদুকরের হাত থেকে কাউকে আনা এক প্রকার অসম্ভব। ও যে কোথায় আছে তা কেউ জানে না। তাহলে উপায় কি? আমি কি আমার মেয়েকে আর ফিরে পাবো না? মহারাজ, আপনি অনুমতি দিলে আমি রাজকুমারীকে উদ্ধার করতে যাব। আমি ঠিক ওই জাদুঘরকে শেষ করে রাজকুমারীকে সুস্থভাবে আপনার হাতে তুলে দেব। মহারাজ আর না করতে পারল না। রাজপুত্র রিং তখনই বেরিয়ে পড়ে যেখানে রাজকন্যাকে রাখা হয়েছিল, আর সেখানে গিয়ে সে দেখতে পায় একটা সুন্দর গোলাপ গাছ। তাতে একটা গোলাপ ফুল ফুটে আছে। কাছে যেতেই গোলাপটা কথা বলে ওঠে, রাজকুমার, নিশ্চয়ই তুমি রাজকন্যাকে খুঁজতে এসেছো, তাই না? কিন্তু সে তো এখানে নেই, আছে অনেক দূরে। আমাকে সাহায্য করো গোলাপ। আমি ওই জাদুকরের কাছ থেকে রাজকুমারীকে কিভাবে মুক্ত করব? ওই জাদুকর হিরিং এর প্রাণ আমার ভিতরে লুকিয়ে আছে, আর ও আছে 7 পাহাড়ের ওপাশে। আমাকে নিয়ে চলো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। রাজকুমার গোলাপ গাছটা তুলে নিয়ে চলতে শুরু করলো। পাহাড় জঙ্গল পেরিয়ে, নদী নালা পেরিয়ে, পাথর বিছানো রাস্তায় সে হেঁটে চলেছে। চলতে চলতে পুরো বেলা নেমে গেছে। নেমে আসে সন্ধ্যা, কিন্তু পথ আর ফুরায় না। এরপর সে এসে পড়ল জাদুকর হিরিংয়ের আস্তানায়। তখন রাজকুমারের হাতে থাকা গোলাপ বলে, আমার লক্ষ্যে পৌঁছে গেছে কুমার। আমার যে খুব ভয় করছে গোলাপ, ওই গুহটা খুবই অন্ধকার। ওই যে গোলাপ ফুল গাছটা দেখছো, এবার ওই ফুল গাছটা তুলে নাও আর সেখানে আমাকে গাছ সহ রেখে দাও। রাজকুমার গোলাপের কথা মতো কাজ করলো। এরপর গোলাপ গাছটা নিয়ে আড়ালে অপেক্ষা করতে লাগলো। রাত হলো আর ওই জাদুকর ফিরে আসলো, আর গোলাপ গাছটার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমার সময় শেষ হয়ে এসেছে রাজকুমারী। তোমার প্রাণের বিনিময়ে আমি জাদুকরি শক্তি কয়েক গুণে বাড়িয়ে ফেলবো। মৃত্যুর জন্য প্রস্তুত হও। বলতে বলতে জাদু দিয়ে একটা তলোয়ার নিয়ে আসে, এক কোপে ওই গোলাপ গাছকে কেটে ফেলে। সাথে সাথে হিরিং এর শরীরও 2 টুকরো হয়ে যায়। এরপর রাজকুমারী তার আগের মানুষ রূপ ফিরে পায়। আমি এখানে কেন? আমার কি হয়েছে? আমার বাবা মা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। কুমার, তুমি তুমি আমায় বাঁচালে। একবার তোমাকে আমি অপমান করেছিলাম, আর আজ তুমি আমাকে বাঁচালে। সেদিনের জন্য আমি খুবই লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও কুমার। আসলে আমি বুঝতে পারিনি আমার জেদ অহংকারের মাত্রা এতটাই বেড়ে যাবে। আমি খুবই দুঃখিত কুমার। আহা, এভাবে বলবেন না। আপনি আর আগের রাজকুমারী নেই। আপনি এখন পাল্টে গেছেন। আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের এখনই রাজ্যে ফিরতে হবে। রাজ্যে ফেরার পর সবাই রাজকুমারীকে অন্য এক রূপে দেখতে পেল। এরপর রাজা রানীর মতে রাজপুত্র রিং এবং রাজকুমারী রুহির বিয়ে সম্পন্ন হল।